বাইরে থেকে চামড়া না আসায় কেনা বেচার ব্যস্ততা নেই রাজধানীর পোস্তায়। সংগ্রহ লক্ষ্যমাত্রার চেয়ে কম বলছেন ব্যবসায়ীরা। 1-1.5 লক্ষ চামড়া কম অর্জিত হয়েছে। টোটাল অল ওভার বাংলাদেশে আপনার 5 থেকে 7% চামড়া কম হবে। চট্টগ্রামে মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে চামড়া মজুদের অভিযোগ। এখন অনেক দালাল চক্র লোকদের হাতে আমাদের অনেক ব্যাপারীদের চামড়া আটকানো আছে। রাজধানীর কোথাও কোথাও এখনো রয়ে গেছে কোরবানির বর্জ্য। উত্তরে সমাপ্তি ঘোষণা করলেও দক্ষিণের কার্যক্রম চলবে। বর্জ্য ব্যবস্থাপনা এখনো চলছে, সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। কম্পারেটিভলি অনেক অনেক ক্লিন ঢাকা শহর 27 ঘন্টার মধ্যে আমরা করতে পেরেছি 48 ঘন্টা সময় চেয়েও। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে অফিস পাড়ায় উপস্থিতি কম। শুভেচ্ছা বিনিময়ে সময় পার। আজও রাজধানী ছাড়ছেন অনেকে। সমতা ভিত্তিক টেকসই উন্নয়নের সহায়তা দিতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান শেখ হাসিনার। টেলিযোগাযোগ খাতে পাওয়া অ্যাওয়ার্ড উৎসর্গ করলেন তরুণদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল এখন ঢাকায়। খেলা হবেই, আশাবাদী বিসিবি সভাপতি। নিরাপত্তার ঝুঁকি ভিত্তিহীন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গৃহস্থালির জ্বালানি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সিলিন্ডার গ্যাস। সরকারি নিয়ন্ত্রণ এবং যথাযথ নীতিমালার অভাবকেই দায়ী করছেন গ্রাহকরা। এবং দুপারে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে ওঠায় শুরু হয়ে যাচ্ছে চাঁদপুরের ডাকাতিয়া নদী। নদী রক্ষার আহ্বান সাধারণ মানুষ সহ পরিবেশ আন্দোলনকারীদের। রাজধানীর বাইরে থেকে চামড়া না আসায় দেশের সবচেয়ে বড় পাইকারি চামড়ার আড়ত পোস্তায় কমেছে চামড়া কেনা বেচার ব্যস্ততা। সব মিলিয়ে এবারে রাজধানীতে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় চামড়া সংগ্রহের পরিমাণ কিছুটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সময়মতো লবণজাত করতে না পারায় নষ্ট হয়েছে কিছু চামড়া। ট্যানারি মালিকরা বাড়তি দামে সংরক্ষিত চামড়া না কিনলে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছেন আড়তদাররা। নেই উচ্চস্বরের হাঁকডাক কিংবা শ্রমিকদের তুমুল ব্যস্ততা। গেল দুদিনের চিত্র রোববার সকাল থেকেই একেবারেই বদলে গেছে কাঁচা চামড়ার সবচেয়ে বড় আড়ত রাজধানীর পোস্তায়। ঈদের দিন থেকে শুরু করে শনিবার গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে এখানে কাঁচা চামড়া আসে। কোরবানির দ্বিতীয় দিন স্থানীয়ভাবে যেসব পশু কোরবানি হয়েছে সেসব চামড়া কেনার জন্যই পোস্তা এলাকায় রয়েছেন ফড়িয়া ব্যবসায়ীরা। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে পোস্তায় আসা কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য লবণজাতকরণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এছাড়াও রোববার ঢাকার বাইরে থেকে চামড়ার কোনো ট্রাক বা বড় চালান আসবে না বলেও জানান ব্যবসায়ীরা। এদিকে ট্যানারি মালিকরা বাড়তি দামে চামড়া না কিনলে লোকসানে পড়তে হতে পারে বলেও আশঙ্কা আড়তদারদের। আমরা যারা কাঁচা চামড়া সংগ্রহ করেছি আমাদের অবস্থাও ভালো না। আমাদের এই মালগুলি বিক্রি করে টাকা রিয়ালাইজেশন করতে অনেক কষ্টকর হবে। এখন কোম্পানির যে খরিদ্দারির সময় কি দাম দেয় এটা এখন আমরা ঠিক নাই, এখন সবাই আতঙ্কের মধ্যে আছে। রাজধানীতে 12 লাখ পিস চামড়া সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা থাকলেও 10 লাখেরও কিছু বেশি চামড়া সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর সারা দেশে 30 থেকে 35 লাখ চামড়া সংগ্রহ হবে বলেও জানালেন তারা। তবে গরম আবহাওয়া কিংবা সময় মতো লবণ না দেওয়ার কারণে কিছু চামড়া নষ্ট হয়েছে, তবে এর পরিমাণ অনেক কম বলেও দাবি তাদের। এবছর চামড়া তেমন একটা নষ্ট হয়নি, তারপরেও নষ্ট যেটা হয়েছে সেটার পার্সেন্ট খুব কম, 1 কি 2% চামড়া হতে পারে। আর ঢাকার আমাদের যেটা গত বছর লক্ষ্যমাত্রা ছিল 12 লক্ষের মতো, সেটা সংগৃহীত হয়েছিল। এবছর আমার মনে হচ্ছে প্রায় 12 লক্ষ হবে না, 1-1.5 লক্ষ চামড়া কম অর্জিত হয়েছে। এছাড়াও দেশের অন্যান্য জেলায় পাইকারদের কাছে যেসব চামড়া লবণজাত করে সংরক্ষিত রয়েছে তা পোস্তায় আসতে আরো 7 থেকে 8 দিন সময় লাগবে বলেও জানালেন আড়তদাররা। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, চামড়া সংগ্রহের সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পোস্তায় রয়েছেন আমাদের রিপোর্টার মিজানুর রহমান খবির। আমরা চলে যাচ্ছি তার কাছে। খবির, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে?
লালবাগের পোস্তার এখন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি গত দুদিন এখানে বেশ ব্যস্ততা ছিল, কিন্তু আজকের ব্যস্ততা অবশ্যই সেরকম নেই। ব্যবসায়ীরা বলছিলেন যে গত দিনের চেয়ে আজ একদমই কম, এবং সম্ভবত আজকের এখন একটু দেখানোর চেষ্টা করে, একটু দেখানোর সুযোগ করে দিলে ভালো হয় যে এই যে কতগুলো চামড়া আছে এটি বোধহয় শেষ স্তূপ এখানকার এবং শেষ সেই কেনা বেচার জায়গাটি। কেননা তারা বলছিলেন যে বিকেল বা দুপুরের পর থেকে আমরা যখন আসলাম খুব কম চামড়া এখানে বেচা কেনা হচ্ছিল, যেহেতু আজকে কুরবানি দেওয়ার শেষ দিন। তো ঢাকাতে খুব বেশি সংখ্যক কুরবানি আর হয়নি, তো সে কারণে এখানে খুব কম পরিমাণেই চামড়া আজকে বেচা কেনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে যেগুলো রয়েছে এটি তারা বলছেন যে আজকে এখন পর্যন্ত শেষ। একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলতে চাই আমরা, আজকের পরিস্থিতিটা কি ছিল কেনা বেচার? আজকের আপনার পরিস্থিতি গত 2 দিনের থেকে আজকে বাজার অনেক চড়া। গত 2 দিনে যা ছিল আজকে বাজার অনেক চড়া। সেই চড়া বলতে আমদানি, মানে এখানে চামড়া এসেছে কি পরিমাণে? আমাদের এখানে আমদানি হয়নি, যে পরিমাণ আসার কথা ছিল আসেনি গরমের কারণে। যে যেখানে পারছে ওখানেই ওনারা ওখানেই লবণ দিয়ে দিছে। এখানে গরমের কারণে এখানে পোস্তায় চামড়া আসেনি, কম আসছে। তো ঢাকাতে আর কয়টি জায়গাতে চামড়া কেনা বেচা হয়? ঢাকাতে যেমন দু একটা জামিন বাজার, কাপ্তান বাজার, এই আমার পোস্তা আমরা যারা কিনছি আমরা কোনো কমে কিনি নেই, উনি যা বলছে ওনার থেকে বেশি পড়ে কিনছি আমরা। দেখা যায় এখন আমরা যে ছোটোখাটো পন্থী যারা আছে এরা আমরা যা করছি, আমরা তো 21, 22, 23, 24 চামড়া কিনছি, 25 চামড়া কিনছি। দেখছেন তো এখানে আজকে কি বাজার গেছে, তো এই হিসাবে আমি চামড়া কিনছি। তো আপনাদের আর এই আজকে বেচা কেনাটা কতক্ষণ চলতে পারে? আজকে বেচা কেনা আমরা আর কিছুক্ষণ, আর 2-2.5 ঘন্টা, ধরুন রাত 10টা 11টা পর্যন্ত শেষ। তো ওনারা বলছেন যে স্বাভাবিক সময় সাধারণত রাত 10টা 11টা বা মধ্যরাত এরকম চলতো, আজকে খুব একটা বেশি ব্যস্ততা না থাকার কারণে ওনারা খুব তাড়াতাড়ি যেহেতু এখানে চামড়ার আমদানি নেই বা দেশ থেকেও আসছে না, সে কারণে গুটিয়ে চলে যাবেন। এখন তাদের মনোযোগ মূলত লবণ দিয়ে চামড়াগুলোকে সংগ্রহ করার দিকে, এবং সেদিকেই তারা কিন্তু মনোযোগ দিচ্ছেন। আর ঢাকার বাইরের চামড়া আসতে আরও 10 থেকে 15 দিন লাগবে, তারপরে আবার জমজমাট হবে হয়তো এখানকার এই যে পোস্তার চামড়ার ব্যবসাটি। এই ছিল আপাতত আমার কাছে সবশেষ। পোস্তায় চামড়া সংগ্রহের সর্বশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিজানুর রহমান কবির। এদিকে চট্টগ্রামে চামড়ার বাজারে বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি। ঈদের পরের দিন হঠাৎ করে চামড়া আসা কমে গেলেও আজ থেকে আবারও পাইকারি বাজারে আসতে শুরু করেছে পশুর চামড়া। সেক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের অভিযোগ করছেন পাইকারি ব্যবসায়ীরা। এদিকে সবকিছু মিলিয়ে বাজার অনুকূলে না থাকায় এবং ব্যাংক ঋণ না পাওয়ায় গত বছরের লোকসানের জের এবছরও টানতে হতে পারে বলে আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া নিয়ে মধ্যস্বত্বভোগীদের কারসাজি বন্ধ হচ্ছে না, বরং সময় যত গড়াচ্ছে কারসাজি ততই বাড়ছে। নিত্য নতুন কৌশলে এসব মধ্যস্বত্বভোগীরা কারসাজি চালিয়ে যাচ্ছে কোরবানির পশুর চামড়া নিয়ে। এখন অনেক দালাল চক্রের লোকদের হাতে আমাদের অনেক ভাই ব্যাপারীদের চামড়া আটকানো আছে। ওরা মনে করেন বিভিন্ন জায়গা থেকে অত ছেলে পেলে জোগাড় করে মনে করেন এখন এর থেকে বাধ্যতামূলক চামড়াটা নিয়ে আসছে। এটা যত কম দিয়ে কিনছে এরা বার করে আনছে মালটা, বাধ্যতামূলক আমাদেরকে চামড়াটা কি নিতে হচ্ছে, এটা আমি মিথ্যে হবে। গত 2 দিন আটকে রাখার পর আবার তারা বাজারে চামড়া ছাড়তে শুরু করেছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলেছেন বিভিন্ন পাড়ায় মহল্লা গিয়ে মধ্যস্বত্বভোগীরা এসব চামড়া আটকে রেখেছিল। এক্ষেত্রে চট্টগ্রামের ব্যবসায়ীরা দাবি করছেন এবার তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন, কারণ গতবার যাদের যে বকেয়া ছিল সে টাকা যেমন তারা পায়নি তেমনি পায়নি ব্যাংক ঋণ। এক্ষেত্রে চড়া দামে তাদের চামড়া কিনতে হয়েছিল। সিন্ডিকেট করে চামড়া না আমাদের জন্য, এখন আমরা তো চামড়া দাম দিয়ে কিনতে হচ্ছে। আগে যে চামড়া ছিল আপনার এই 65-70 টাকা, এখন কিনতে হচ্ছে আমাদের 80 থেকে 90 টাকা করে ফুট। আমাদেরকে লোন দেওয়ার কথা লোন দেয় না, তারপর বছরের শেষে আমাদেরকে টাকা দেয় না, টাকা দেবে করে টাকা ঘোরাঘুরি করে বছরের টাকা অন্য বছর দেয়। আগামী 10 থেকে 15 দিন পর এসব চামড়া পাঠানো হবে ঢাকা ট্যানারি মালিকদের কাছে। চট্টগ্রামে ছোট বড় প্রায় এই ধরনের 200 আড়ত রয়েছে, যার সাথে সরাসরি জড়িত রয়েছে প্রায় 500 ব্যবসায়ী। চট্টগ্রামের মুরাদপুর থেকে কমল দে, সময় সংবাদ। বেঁধে দেওয়া সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন উত্তরের মেয়র আনিসুল হক। আর নির্ধারিত সময়ে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। তবে উত্তর সিটির অবস্থা তুলনামূলক ভালো হলেও দক্ষিণের রাস্তায় এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পশুর বর্জ্য, ছড়াচ্ছে মারাত্মক দুর্গন্ধ। প্রায় 3 লাখ পশু আর 16টি পশুর হাটের বর্জ্য। কোরবানির ঈদের আগেও পরের কয়েকদিন পুরো রাজধানী পরিণত হয়েছিল বর্জ্যের নগরীতে।
তাই এ বর্জ্য অপসারণে দুই সিটির কর্মযজ্ঞ ছিল চোখে পড়ার মতো। ইতিমধ্যে উত্তরের নগরপিতা দাবি করেছেন নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ শেষ। তবে বেঁধে দেওয়া সময় পার হলেও পুরোপুরি অপসারণ না হওয়া পর্যন্ত কাজ চলবে বলে জানিয়েছেন দক্ষিণের নগরকর্তা। 27 ঘন্টায় আমরা করেছি, কোথাও বাস নেই, আপনারা গেলে পাবেন না। কম্পারেটিভলি অনেক অনেক ক্লিন ঢাকা শহর। এটি সম্ভব হয়েছে আমাদের সমস্ত ঢাকা শহরের নগরবাসী প্রত্যেকেই সচেতন ছিলেন। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অত্যন্ত সফল। আমাদের যে সমস্ত এলাকাতে পশুর হাটগুলো রয়েছে, বাঁশের খুঁটি পুঁতে রাখার কারণে সেই হাটগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা এখনো চলছে। সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের 17,000 কর্মীর অক্লান্ত পরিশ্রম আর সাধারণ মানুষের সহযোগিতার ফলে অন্যান্য বছরের চেয়ে এবার বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা এসেছে বলে দাবি দুই মেয়রের। আগামীতে আমরা আরো সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই ব্যবস্থাপনা করতে পারবো। নগরবাসী অব্যাহত সাহায্য সহযোগিতা কামনা করছি। আমার কাছে একটি বড় প্রত্যাশার জায়গা কিন্তু ওপেন হয়েছে। আমার এই কয়েকদিনেই মনে হয়েছে যে যেভাবে সাধারণ মানুষ সচেতন হচ্ছেন, ঢাকা শহরকে সুন্দর করতে আমরা অনেক বেশি সাকসেসফুল। জনগণকে সঙ্গে নিয়ে সুন্দর নগরী গঠনে বর্জ্য ব্যবস্থাপনা ভবিষ্যতে আরও আধুনিকায়ন করার কথা জানালেন দুই মেয়র। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহার পরে প্রথম সরকারি কর্মদিবস আজ। তারপরেও গ্রাম ফেরত মানুষের ঢাকা ফেরা পুরোপুরি শুরু হয়নি। ঈদের 3 দিনের ছুটি চেয়ে যারা বেশি ছুটি নিতে পারেননি, মূলত তারাই ঢাকায় ফিরেছেন আজ। আর ঈদে যাদের ছুটি মেলেনি এমন নগরবাসীরা এখনো ছাড়ছেন রাজধানী। দীর্ঘ যাত্রার ক্লান্তির ছাপ চোখে মুখে আবারও জীবিকার প্রয়োজনে আসতে হয়েছে কর্মব্যস্ত নগরী ঢাকায়। পিছনে ফেলে আসা প্রিয়জনের সাথে কাটানো আনন্দক্ষণের রেশ শেষ হয়নি এখনো। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। নিজের দোকান থেকে যেন তাড়াতাড়ি চলে আসলাম। ঈদের 3 দিন ছুটি পাইছি, তারপরে ঢাকাতে চলে যাওয়ার পরে একদিন ঈদের নামাজ পড়ার পরে একদিন সময় পেলাম, তারপরে ঢাকাতে চলে আসছি। আমার আজকে অফিস খোলা, যেহেতু পাবলিক সার্ভেন্ট আসতেই হবে, চলে আসছি। দেশের নানা অঞ্চল থেকে সড়ক পথে আসা মানুষের সংখ্যা ছিল কম। অধিকাংশ বাসকেই অর্ধেক যাত্রী নিয়ে আসতে হয়েছে, বরং বাস কাউন্টারগুলোতে এখনো ছিল গ্রামে যাওয়া মানুষের ভিড়। ঢাকা আমরা চলে আসছি, কালকে আমাদের অফিস খোলা, এই জন্য আসার উদ্দেশ্য। আর রাস্তায় তেমন কোনো জ্যাম নেই, যাত্রী মাত্র 30 জন নিয়ে আসছে। টুকটাক এখন হালকা পাতলা আইতেছে, এখনো যাতায়াত যাইতেই আছে না, তেমন আসেনি। আমাদের এক গাড়ি 8 জন 10 জন 15 জন করে আসছে। আর রেলপথে ফেরা যাত্রী ছিল কম। ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে রাজধানীতে এসে পৌঁছেছে। যেটুকু সময় পাইছে এই সময়টুকু বাবা মার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি আনন্দটুকু। অনেক খারাপ লাগছে অ্যাকচুয়ালি আমাদের তাদেরকে ছেড়ে আসতে, কিন্তু আলটিমেটলি কিছু করার নাই, আমাদের ছুটি শেষ হয়ে গেছে। সারা বছর আর যাওয়া হয় না, এই 2টা ছুটিতেই হচ্ছে আমরা আমাদের পরিবারের লোকজনের জন্য হচ্ছে আমরা ঢাকা ছেড়ে হচ্ছে নারী টানে যেখানে যাওয়ার সেখানে যাই। তাই এখনো যানজটের নগরী অনেকটাই ফাঁকা। আরো কয়েকদিন লাগবে নগরীর পুরনো রূপে ফিরে আসতে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। ওমর, আপনার কাছে সবশেষ কি খবর আছে রাজধানী ফেরা মানুষের? রাজু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মের সামনে, এবং আমার ডান পাশে বা আমার পেছনের দিকে ট্রেনের যেই অংশটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুত যান ট্রেন। এবং এই ট্রেনটি এই প্ল্যাটফর্মে আসার কথা ছিল 5টা 50 মিনিটে, কিন্তু এটি এসেছে 6টা 50 মিনিটের দিকে, অর্থাৎ প্রায় 1 ঘন্টা দেরি করে এসেছে, সেটা বোঝাই যাচ্ছে। এবং এর পাশাপাশি এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা 7টা 40 মিনিটে, এবং দ্রুত যান এটি দিনাজপুরে যাবে, এবং 7টা 40 মিনিটেই ঠিক ছেড়ে যাবে কিনা সেটা আসলে এই মুহূর্তেই বলা যাচ্ছে না। কারণ হচ্ছে যে কোনো ট্রেন প্ল্যাটফর্মে আসার পরপরই আরেকটি যাত্রার জন্য বেশ কিছু প্রস্তুতি নিতে হয়, যেমন তেল এবং ফুয়েল সহ অন্যান্য প্রস্তুতি, এবং সেজন্য সময় লাগে। সকাল থেকে এই পর্যন্ত যত ট্রেন এসেছে এবং
গেছে। ট্রেন কর্তৃপক্ষ দাবি করছেন যে সবগুলো ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে এবং এসেছে। তবে আমরা দু একটি ট্রেনের যাত্রীদের সাথে কথা বলে আমরা অভিযোগ পেয়েছি। যেমন যদি বলা যায় যে হাওড় এক্সপ্রেসের যাত্রীরা অভিযোগ করেছেন যে সেটি 2 ঘন্টা দেরি করে কমলাপুরে এসে পৌঁছেছে। এর পাশাপাশি আপনাকে আরও যেই তথ্য জানিয়ে দিই সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যেই দৃশ্যটি দেখেছি সেটি হচ্ছে যে ঈদের আগে যেমনটি দেখা যায় যে প্রতিটি ট্রেনে উপচে পড়া যাত্রীর ভিড় থাকে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় কিংবা ঢাকাতে ঢুকেছে যেসব ট্রেন, কোনো ট্রেনেই কিন্তু আমরা সেই ধরনের দৃশ্য দেখতে পাইনি। অর্থাৎ যেটি বলা যায় সেটি হচ্ছে যে ঢাকায় ঢুকতে এবং ঢাকায় বের হতে কোনো ক্ষেত্রেই আমরা যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করিনি। স্বাভাবিক সময়ে যেই ধরনের যাত্রীদের চাপ থাকে সেই ধরনের যাত্রীদের চাপ এখন পর্যন্ত অর্থাৎ ঈদের 3য় দিনে এসে সেরকমই দেখা যাচ্ছে। রাজু, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। সহকর্মী ওমর ফারুক রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তিনি জানাচ্ছিলেন 3 দিনের ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করা ঈদ ফেরত মানুষের খবর। ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। যারা কর্মস্থলে এসেছিলেন কোলাকুলি আর কুশল বিনিময়ে তাদের সময় কেটেছে। যে কোনো দাবিতে আন্দোলন না করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে সফরকালে জঙ্গি তৎপরতার আশঙ্কা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তারা এই কথা বলেন। ঈদুল আজহা উপলক্ষে 3 দিনের সরকারি ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগ ছিল অনেকটাই ফাঁকা। মন্ত্রী ও সচিব সহ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় কম ছিল। সচিবালয়ে বিভিন্ন কাজে আসা দর্শনার্থীর সংখ্যাও ছিল অনেক কম। তবে যে সকল কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত ছিলেন কোলাকুলি আর ঈদের কুশল বিনিময় করেই তাদের সময় কেটেছে। এদিকে বেতন কাঠামো নিয়ে আন্দোলন না করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে এ সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এটা নিয়ে ভর্তি, এটা নিয়ে ক্লাস বন্ধ রাখা, এগুলো তো আমাদের সকলেরই ক্ষতি হবে। তাহলে আমাদের শিক্ষকদের কাছে, বিশ্ববিদ্যালয়ের কাছে বা শিক্ষার্থী সব যারা উপর স্তরে চলে গেছে সাধারণ মানুষ খুশি। আহ্বান জানাবো আমাদের শিক্ষকদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি, তারা শিক্ষা জীবন সচল রাখবেন, নাহলে তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আর যেখানে এটা সমাধানের জন্য কমিটি করে সবাই পথ খুঁজতেছে এবং বেতন স্কেল ঘোষণার সাথে সাথে এটা বলা দেওয়া হয়েছে। আগের তুলনায় মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ায় দেশের মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। মানুষ যেভাবে কেনাকাটা করছে বোঝা যায় যে মানুষের হাতে সামর্থ্য আজকে মানুষের বাড়ছে। মানুষ ভালোভাবে ঈদ করছে, এই সঙ্গে কিছু দুর্ঘটনা ঘটছে, তো সেটা না ঘটলে ভালো হতো। এদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফরকালে বাংলাদেশে জঙ্গি তৎপরতার আশঙ্কা সঠিক নয় বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশই একমাত্র দেশ যেটা আমরা জঙ্গি তৎপরতাকে আমরা বৃদ্ধি করতে দেই নাই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে তারা তাদের দায়িত্ব পালন করছে, যার কারণে আজকে এই যে বিভিন্ন সংগঠন তারা অনেকবার অনেক কিছু চেষ্টা করেছে কিন্তু সবই ধরা পড়েছে। সুতরাং আজকে আমাদের এই উপমহাদেশে আইন শৃঙ্খলার দিক থেকে বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাভাবিক। এবার ঈদুল আজহায় নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য স্বাভাবিক ছিল বলেও উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। অর্থনৈতিক অবস্থা ভালো, চমৎকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। জমির ধান নিয়ে বিবাদকে কেন্দ্র করে ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় ভাই বোন নিহত, আহত আরো 4 জন ময়মনসিংহ মেডিকেলে ভর্তি। এবং বিনোদন কেন্দ্রগুলোতে এখনো ঈদের আমেজ। বন্ধু স্বজনদের সঙ্গে ঘোরাঘুরি আর আনন্দে মশগুল অনেকে। কক্সবাজারে সাগরের নীল জলে ভাসছেন ভ্রমণ পিয়াসীরা। টেকসই সমতা ভিত্তিক উন্নয়নে ধনী দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদর দপ্তরে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাস প্রতিনিধিরা। এছাড়াও ডিজিটাল বাংলাদেশ করতে টেলিযোগাযোগ খাতের বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শনিবার যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বেলা 10টায় জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে বসে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত সভা। সেখানে কো চেয়ার হিসেবে সভা পরিচালনা করেন বাংলাদেশ এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী। সভায় কো চেয়ারের বক্তব্যে টেকসই অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সমাধানের বিভিন্ন যুক্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, টেকসই সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে হলে ধনী দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। Many of our countries need the resources to implement our collective commitments. We also need to address the issues related enabling environment and global level. পরে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাস প্রতিনিধিরা। আলোচনায় জিএসপি ফিরে পেতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। এছাড়াও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাউথ সাউথের সভা। এ সময় দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সাউথ সাউথ কোঅপারেশনের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। The establishment of the BRIC banks and the Asian Infrastructure Investment Bank is a positive development in this respect. তবে দিনভর নানা কর্মকাণ্ডে ব্যস্ত প্রধানমন্ত্রীর সন্ধ্যাটা ছিল কিছুটা ভিন্ন। জাতিসংঘ সদর দপ্তরের ডেলিগেটস ডাইনিং হলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন অ্যাওয়ার্ড। টেলিযোগাযোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার তরুণদের উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। এই উপহারটা তাদের জন্য দিচ্ছি, আমার দেশে যারা সাধারণ মানুষ তাদের প্রতি আমি উৎসর্গ করে দিচ্ছি এই অ্যাওয়ার্ড। এছাড়াও চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, নিউ ইয়র্ক। পর্যটকদের পদচারণায় মুখর হতে শুরু করেছে পর্যটন শহর কক্সবাজার। ঈদের ছুটি কাটাতে সাগর সৈকতে ভিড় করছেন হাজারো পর্যটক। উচ্ছ্বাস আর আনন্দে সাগরের নীল জলরাশিতে ভাসছেন সবাই। আর তাদের নিরাপত্তা দিতে নিয়োজিত রয়েছেন লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। সকালে পর্যটকের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে নীল সাগরের জলরাশিতে উচ্ছ্বাস আর আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। আর আনন্দঘন এই মুহূর্তটাকে ক্যামেরার ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই। তাদের উল্লাসে যেন মুখরিত সাগর তীর। যখন ঢাকা থেকে ছুটি পাই তখনই আমি এখানে চলে আসি বিচটাকে উপভোগ করার জন্য। কক্সবাজারে আসলে এমনি মন খুব ভালো হয়ে যায়। তারপর ঈদের ছুটিতে যখন পরিবার পরিজন নিয়ে আসি, হাজবেন্ড থাকে, তখন অন্যরকম একটা ভালো লাগা, সব রিফ্রেশমেন্ট এখান থেকেই নেই। প্রতিদিনের গড়বাঁধা কাজের রুটিনে একদমই টায়ার্ড, তাই এই কারণে কিছুদিন একটু বিশ্রামের জন্য এবং গড়বাঁধা রুটিন থেকে একটু বিশ্রাম নেওয়ার জন্যই কক্সবাজারে আসা। সবাই খুব খুশি, সবাই খুব হ্যাপি। সবাইকে ঈদ মোবারক। নিরাপদে সমুদ্র স্নান নিশ্চিত করতে সৈকতে নিয়োজিত রয়েছে অর্ধশতাধিক প্রশিক্ষিত লাইফগার্ড। আর তাদের পাশাপাশি সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আমাদের মোট 8টি পয়েন্টে আমরা পর্যটকদের সাদা পোশাকে এবং পোশাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছি, তাতে পর্যটকরা নিরাপদে তাদের পর্যটনের কাজে সুবিধা পান, তার জন্য আমরা সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছি। হাজার হাজার পর্যটকরা সাগরের ঢেউতে স্নান করতেছেন, সো এদের সেফটির জন্য আমরা লাইফগার্ডরা প্রায় 6টি বিচে কভার করতেছি সারাক্ষণ। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত লাইফগার্ডিং করে যাচ্ছি আমরা। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, ইনানির পাথুরে সৈকত, হিমছড়ির ঝর্ণা, ডুলা হাজারা সাফারি পার্ক সহ জেলার পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার। তৃণমূল পর্যায় থেকে চাকুরি বাণিজ্য, কাবিখার টাকা লুটপাট ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশে তালিকা প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ফেনী ধুমঘাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সেতুর কাজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান। কিছু কিছু আমাদের নেতা কর্মীর জন্য তৃণমূল পর্যায়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কনস্টেবলের চাকরি দিয়ে টাকা আদায় করা,
সুইপারের চাকরি দিয়ে টাকা আদায় করা, কমিশন নেওয়া, এবং স্কুলের নৈশ প্রহরীর চাকরি দিয়েও যারা টাকা আদায় করে, তাদের তালিকা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে এবং তাদের বিরুদ্ধে যথাসময় ব্যবস্থা নেওয়া হবে। তুচ্ছ ঘটনার জের ধরে ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় ভাই বোন নিহত হয়েছেন। এই সময় আরো 4 জন আহত হয়েছেন। সকালে গৌরীপুর উপজেলার মৌজা বৈরাটি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার 40 বৈরাটি গ্রামের বাসিন্দা ফজলু মিয়ার সাথে মৌজা বৈরাটি গ্রামের রাষ্ট্রিক মিয়ার জমির ধান নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে সকালে রাষ্ট্রিক মিয়া ও তার পরিবারের উপর হামলা চালায় ফজলু মিয়ার সমর্থকরা। এ সময় আহত হন 6 জন। গুরুতর অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে রাষ্ট্রিক মিয়া ও তার বোন রাজিয়া খাতুনের মৃত্যু হয়। এদিকে ঘটনার পরই বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অবৈধভাবে দখল হওয়ায় ঐতিহ্য হারাতে বসেছে চাঁদপুরের ডাকাতিয়া নদী। দুপাড়ে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে ওঠায় দিন দিনই শুরু হয়ে যাচ্ছে এর তীর। এতে রুদ্ধ হয়ে যাচ্ছে প্রবাহমান এই নদীটির গতিপথ। তাই ডাকাতিয়াকে রক্ষার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ সহ পরিবেশ আন্দোলনকারীরা। অবশ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটি রক্ষা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্ত দের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেঘনা মোহনা থেকে উৎপত্তি হয়ে চাঁদপুর জেলা শহরকে নতুন বাজার ও পুরাতন বাজার নামে বিভাজন করেছে এই ডাকাতিয়া নদী। চৌধুরীঘাট, 10 নম্বর ঘাট এবং পুরাতন বাজার এলাকায় ঐতিহ্যবাহী এই নদীর তীর দখল করে অবৈধভাবে অসংখ্য দালান, দোকানপাট সহ নানা স্থাপনা গড়ে তুলেছে প্রভাবশালীরা। এতে 600 থেকে 800 ফুট প্রস্থ এই নদী এখন অর্ধেকেরও নিচে নেমে এসেছে। শুরু হয়ে যাওয়ায় শুষ্ক নয়, ভরা মৌসুমেও ডাকাতিয়ায় লঞ্চ সহ নানা নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। নদীটা সরু হয়ে যাওয়ার কারণে আমাদের জাহাজ ড্রাইভ করতে এখন খুব কষ্ট হচ্ছে। বরাট হয়ে যাওয়ার কারণে আমাকে তো ট্রলার চালাইতে একটু সমস্যা হয়, মালপত্র ওড়ানো আমার কষ্ট হয়। ভূমি দখলকারীরা নদী দখল করে ডাকাতিয়া নদী মেরে ফেলছে, আমরা এর থেকে মুক্তি চাই। এই অবস্থায় ডাকাতিয়ার গতি প্রবাহ এবং ঐতিহ্য ফিরিয়ে আনতে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন ব্যবসায়ী সহ পরিবেশবিদরা। দখলদারকে উচ্ছেদ করে নদীর যদি সঠিক ডাকাতিয়া নদীটাকে যদি নদীর নাব্যতা ফিরিয়ে আনা যায়, তাহলে আমার মনে হয় যে বন্ধু ইন্ডাস্ট্রিগুলির প্রাণ ফিরে আসলে এই ডাকাতিয়া নদীর প্রাণও ফিরে আসবে। ভূমিদস্যুদের কবলে পড়ে এই নদীটার নাব্যতা হারিয়ে ফেলছে, 2 পার ভরাট হয়ে যাচ্ছে। এটিতে যদি আমরা মুক্তি না পেতে পারি তাহলে এখানকার প্রাণ বৈচিত্র্য রক্ষা করা যাবে না। এদিকে অবৈধভাবে নদীটি দখল হওয়ার কথা স্বীকার করেছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে শিগগিরই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। বেশ কিছু অবৈধ স্থাপনা আমরা চিহ্নিত করেছি, আমরা এগুলো উচ্ছেদের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি। বিভিন্ন সময়ে ডাকাতিয়া নদীর তীরে সংরক্ষিত ৭৯ একর জায়গা অবৈধভাবে দখল করেছে প্রভাবশালীরা। সময় সংবাদ, চাঁদপুর। সরকারি নিয়ন্ত্রণ এবং যথাযথ নীতিমালার অভাবে গৃহস্থালির জ্বালানি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না দেশের সিলিন্ডার গ্যাস। কেন্দ্রীয়ভাবে দাম নির্ধারণের কোনো ব্যবস্থা না থাকার সুযোগে খুচরা বিক্রেতারা ইচ্ছে মতো দাম নিচ্ছেন ভোক্তার কাছ থেকে। এই অবস্থায় বিদ্যুৎ বা পাইপলাইন গ্যাসের মতো গৃহস্থালির জ্বালানি এলপিজির জন্য এমআরপি নির্ধারণের উদ্যোগে নেয়ার দাবি ভোক্তা ও এলপি গ্যাস ব্যবসায়ীদের। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। দ্রুত নগরায়ন এবং প্রচলিত জ্বালানি উৎস কমে আসায় দিন দিন চাহিদা বাড়ছে এলপি গ্যাসের। তবে সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকা এবং সিলিন্ডার গ্যাসের উচ্চ মূল্যের কারণে এখনও এ সুবিধার বাইরে বৃহৎ জনগোষ্ঠী। বাজার ঘুরে দেখা গেছে 12 কেজির এলপি গ্যাসের দাম 1100 থেকে 1265 টাকা। তবে সরকার নির্ধারিত মূল্য না থাকায় খোদ রাজধানীতেই 12 কেজির জন্য ভোক্তাদের গুনতে হচ্ছে 1500 টাকারও বেশি। লাস্ট যেটা কিনেছি সিলিন্ডার, ওটার প্রাইস পড়েছে প্রায় 1500 টাকা, কিন্তু আগে আমরা যখন 2-1 মাস আগে আমরা কিনেছি এটা 1600 টাকা দিয়ে। এই সমস্ত মালগুলো আগে আমরা যে রেটে পাইছি এখন একটু কমছে। 12 কেজি গ্যাসের দাম বর্তমান 1150, 1200। প্রাইসটা একটা না থাকে তাহলে দেখা যায় আসলে এটার দাম পড়তি না বাড়তি এই জিনিসটা বোঝা যাচ্ছে না। দিন দিন জিনিসের দাম বাড়তেছে, যদি এই গ্যাসের দামটা আরো কমে আসে তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। দেশে বর্তমানে প্রায় 1,10,000 টন এলপিজির চাহিদা পূরণে বাজারে রয়েছে 7 থেকে 8টি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা জানান, চাহিদার চেয়ে এসব প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও কেবল উচ্চ মূল্যের কারণে বাড়ছে না ভোক্তার সংখ্যা।
আর এজন্য এলপিজি সংশ্লিষ্ট খাতে কর মওকুফ এবং প্রয়োজনে ভর্তুকি দেওয়ার পরামর্শ তাদের। যেটুকু এমআরপি নেই, সো গ্রাহক কিন্তু তাকে চ্যালেঞ্জ করতে পারছে না। যখন প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রপ করে, যেমন এখন ড্রপ করেছে গত কয়েক মাসে, অটোমেটিক্যালি কিন্তু এটা মার্কেটে অ্যাডজাস্ট হয়। গভর্নমেন্ট যেটা করতে পারে 6 মাসের জন্য একটা প্রাইস রেঞ্জ করে দিবে, যেটা মিনিমাম এত হবে, ম্যাক্সিমাম এত হবে। তবে গৃহস্থালী জ্বালানির চাহিদা পূরণে সম্ভাবনাময় এ খাতে সরকারি উদ্যোগেরও তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। ব্যবসাটা প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের মধ্যে ভারসাম্য রেখে করতে হবে এবং পারফেক্ট কম্পিটিশন ইনশিওর করতে হবে। দাম নির্ধারণের বিষয়টি রেগুলেটরি কমিশনের কাছে আসতে হবে। তবে এলপিজি ব্যবহার জনপ্রিয় করতে দাম কমানোর পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সরকারকে নিয়মিত সিলিন্ডার পরীক্ষা পদ্ধতি চালুর পরামর্শ তাদের। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। মিনায় পদদলিত হয়ে নিহত 769 জনের মধ্যে 650 জন হাজির ছবি প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। এদের মধ্যে অন্তত 3 জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। মর্মান্তিক এই ঘটনায় বহু হাজির মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে জাতিসংঘের অধীনে তদন্ত দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তেহরান ওই দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছে রিয়াদ। রোববার এক বিজ্ঞপ্তিতে জেদ্দার বাংলাদেশ কনসুলেট জানায়, প্রকাশ করা 650 জন হাজির ছবি মক্কার বাংলাদেশ হজ অফিস পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। এই ঘটনার পর থেকে নিখোঁজ বাংলাদেশিদের ছবি ও নামের একটি তালিকাও তৈরি করা হয়েছে বলে জানায় বাংলাদেশ কনসুলেট। এত মানুষের মৃত্যুর দায় সৌদি সরকার কোনোভাবেই এড়াতে পারে না। শনিবার জাতিসংঘের টেকসই উন্নয়ন এজেন্ডার শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে এই কথা বলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এই দুর্ঘটনার জন্য সৌদি সরকারকে পুরো বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। ইরান হজ দুর্ঘটনাকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করতে চাইছে বলে পাল্টা অভিযোগ করা হয় সৌদি সরকারের পক্ষ থেকে। ব্রিটেনে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে পুরোপুরি হার্ডলাইনে এখন ব্রিটিশ সরকার। অবৈধ অভিবাসী গ্রেপ্তারে যেখানে আগে শুধু রেস্টুরেন্টে সাঁড়াশি অভিযান চলত, এখন অতর্কিতভাবে এই অভিযান চলছে ব্যস্ততম রেল স্টেশন ও বাসাবাড়িতেও। ব্রিটিশ হোম অফিসের এই টার্গেট এখন বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডন। গ্রেপ্তারের পর অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে 50 কোটি পাউন্ডের কর্মসূচি ঘোষণা করেছে সরকার। আর তাই বেশ আতঙ্কে রয়েছে পুরো বাংলাদেশি কমিউনিটি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। ভোর সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিনই অবৈধ অভিবাসী গ্রেপ্তারে তৎপর ব্রিটিশ হোম অফিস। অঘোষিতভাবে এই অভিযানের অন্যতম প্রধান টার্গেট হচ্ছে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডন। রেস্টুরেন্ট থেকে শুরু করে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানও বাদ যাচ্ছে না অভিযানের তালিকা থেকে। এমনকি অবৈধ অভিবাসীদের অবস্থান শনাক্ত করে গভীর রাতে, বাসাতে এবং দিনের বেলায় রাস্তাঘাটও এই অভিযান অব্যাহত রয়েছে। ফলে এক ধরনের আতঙ্কে রয়েছে পূর্ব লন্ডনে বসবাসরত বাংলাদেশিরা। বর্তমানে ইস্ট লন্ডন এরিয়া যারা আছি, আমরা আসলে খুবই আতঙ্কের মধ্যে আছি। আসলে রাস্তা চলাফেরা যে করি আমরা, কখন যে রেড দেয় আমরা একটা বইয়ের মাঝে আছি। ব্রিটেনের অবস্থানরত হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের পর বিমান ভাড়া করে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে 50 কোটি পাউন্ডের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসী দমনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পুরোপুরি হার্ডলাইনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। We do have a real challenge of cracking down on illegal migration. অভিবাসীদের ধরপাকড় করে তাদের দেশে পাঠানো আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। Home Office's work in this Parliament. কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অফিসে অবৈধ অভিবাসী গ্রেপ্তার হলে সেই প্রতিষ্ঠান মালিককে বাংলাদেশি অর্থে প্রায় 25 লাখ টাকা জরিমানা করা হয়। এই কারণে অবৈধ অভিবাসীদের নিয়োগের ক্ষেত্রে অনেকটাই সতর্ক অবস্থানে মালিক পক্ষ। যদি কোনো লোক কাজের জন্য আসে, যদি সেই ইলিগেল হয় তাহলে ওর কাগজপত্র দেখতে হয়, কাগজপত্র হোম অফিসে পাঠাইতে হয়। যদি আমাদের ভুলের কারণে সে ইলিগেল ধরা পড়ে তাহলে আমরা 20,000 পাউন্ড ফাইন করব। বেশ কয়েক মাস আগে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল ও এর আশেপাশের এলাকার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অবৈধ অভিবাসী নিয়োগ না করার জন্য সতর্ক বার্তা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
গত বছর 12,645 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠিয়েছে ব্রিটিশ সরকার। তবে 2014 সালের আগের 10 বছরে এই সংখ্যা ছিল 21,000। আর এই পরিসংখ্যান থেকে সহজে বোঝা যায় ব্রিটিশ সরকার প্রধান ডেভিড ক্যামেরন অবৈধ অভিবাসী দমনে কতটুকু হার্ডলাইনে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর পেছানোর কোনো কারণ দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে প্রত্যাশা করেছেন পূর্বে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আজ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারলের সাথে বৈঠকের পর এমনটাই জানান পাপন। এ সময় তিনি ক্যারলকে সার্বিক নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেন। পাপনের পর এদিন বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠক করেন শন ক্যারল। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে অস্ট্রেলিয়া পররাষ্ট্র ও বাণিজ্যিক বিষয়ক অধিদপ্তরের পরামর্শেই পূর্ব নির্ধারিত সোমবার বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি আরও খতিয়ে দেখতে রোববার ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল ঢাকায় আসেন। এরপর সরাসরি তিনি চলে যান অস্ট্রেলিয়ান হাই কমিশনে। সেখানে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে 1 ঘন্টার বৈঠক করেন। ওই বৈঠকে ক্যারল বিসিবি সভাপতির কাছে ব্যাখ্যা করেন শুধু বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়া সরকার নিরাপত্তার ঝুঁকি দেখছে উপমহাদেশের বেশ কয়েকটি দেশেও। তবে ক্যারলকে বাংলাদেশের সার্বিক নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন পাপন। ওদের একটা গভর্নমেন্ট অ্যালার্ট এসছে, ট্রাভেল অ্যালার্ট এসছে, ওই অ্যালার্টটার ব্যাপারেই তারা শঙ্কিত। বিশেষ করে শুধুমাত্র অস্ট্রেলিয়ান ইন্টারেস্টের উপরে অ্যাটাক হতে পারে বলে ওনাদের কাছে ইনফরমেশন এসছে। এবং ইট ইজ নট অনলি ইন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান তো আছেই, আরও এই সাবকন্টিনেন্টের অনেকগুলো দেশেই। সো বাংলাদেশ নিয়ে যে স্পেসিফিক তা না, সেই জন্য তারা শঙ্কিত এবং সেই জন্যই ভয় পাচ্ছে আসতে। সো আমি যেটা বলেছি যে এই ধরনের কোনো কিছু আমাদের জানা নেই। আমাদের জানা মতে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেস খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য, বিশেষ করে এখন। নিরাপত্তা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রশ্ন তোলার পরেও অজিদের সাথে টাইগারদের 2 ম্যাচ সিরিজের সূচির পরিবর্তনের কোনো সংখ্যা দেখছেন না বোর্ড সভাপতি। পিছানোর কোনো আমি কারণ এখনো দেখি না, যেহেতু আমি কোনো জানি না, বাট ডেফিনেটলি ওনাদের সাথে কথা না বলে তো বলা মুশকিল। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল। এরপর বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রতিবেদন জমা দিবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে। তারপর দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেমস সান্ডারল্যান্ড আনুষ্ঠানিকভাবে জানাবেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সিদ্ধান্ত। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আশা নিয়ে যে উদ্বেগ তার কোনো ভিত্তি নেই। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, এদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মতো নয়, এদেশে কোনো জঙ্গি নেই। এই ধরনের জঙ্গি যেটাকে আসল টেরোরিস্ট অ্যাটাক বলে, যেটা পাকিস্তানে হয়, আফগানিস্তানে হয়, সেগুলি কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। আমরা কিন্তু সবই কন্ট্রোলে রেখেছি। এখানে কোনো জঙ্গি নেই, এখানে কোনো টেরোরিস্ট নেই। এইখানে মাঝে মাঝে 2-1টি যা করছে আমরা সঙ্গে সঙ্গে তাকে ডিটেক্ট করছি, আমরা অ্যারেস্ট করছি। আমাদের জনগণ এই ক্রিকেট খেলা সবসময় উপভোগ করে। সেই জন্য আমি মনে করি যে এইখানে কোনো টেরোরিস্ট এইখানে কোনো রকম আত্মপ্রকাশ করতে পারবে না। আমরা সেই জন্য আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ রয়েছে। পূর্ণ নিরাপত্তার ঘোষণা আমরা দিচ্ছি যে এখানে কোনো রকম অসুবিধা হবে না। যে ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক, দেশীয় ক্রিকেট হোক, আমাদের যে কোনো ক্রিকেটে এখানে কোনো খেলাধুলা, এখানে কোনো নিরাপত্তার বিঘ্ন হবে না। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বাইরে থেকে চামড়া না আসায় ব্যস্ততা নেই রাজধানীর পোস্তায়। সংগ্রহ লক্ষ্যমাত্রার চেয়ে কম বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে মজুদের অভিযোগ। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস পাড়ায় উপস্থিতি কম, শুভেচ্ছা বিনিময়ের সময় পান। আজও রাজধানী ছাড়ছেন অনেকে। সমতা ভিত্তিক টেকসই উন্নয়নে সহায়তা দিতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান শেখ হাসিনার। টেলিযোগাযোগ খাতে পাওয়া অ্যাওয়ার্ড উৎসর্গ করলেন তরুণদের। নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার আশঙ্কা ভিত্তিহীন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচনার জন্য নিরাপত্তা প্রধান এখন ঢাকায়, খেলা হবেই আশাবাদী বিসিবি সভাপতি।
এবং চাঁদপুরের ডাকাতিয়া নদীর দুপারে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। নদী রক্ষার আহ্বান সাধারণ মানুষ সহ পরিবেশ আন্দোলনকারীদের। দর্শক, এই ছিল আমাদের সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।